তোর সাহস কিভাবে হয় আমার রুমে আসার? আপনাকে ডাকতে এসেছিলাম। বেয়াদব, মুখে মুখে আবার তর্ক করো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। আরেকটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখন আসবি না। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে। যত সব ছোট লোক কোথাকার। তোদের কাছে কি আর আছে? তোদের থেকে 1000 গুণ বেশি টাকার জিনিস তো আমার রুমে আছে। এই ছোট লোক, কথা কানে যায় না? ওই, বের হচ্ছ না কেন? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা। যাচ্ছি ম্যাডাম। এই বলে আসতে লাগলাম গাড়ির দিকে। একটু পর ম্যাডাম আসলো। এই ছোট লোক, তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। 30 মিনিট গাড়ি চালানোর পর ম্যাডামের কলেজে আসলাম। ম্যাডাম চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার পরিচয়টা দিয়েই দিই। আমি শুভ। আমার বাবা একজন বিজনেসম্যান। বাকিটা না হয় পরেই বললাম। আর আমি যার কাছে চর খাইলাম সে হচ্ছে নবীর সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার। তার বাবাও বিজনেসম্যান। আর আমি এখন শুধুমাত্র লিজার গাড়ির ড্রাইভার। এবার বাস্তবে আসা যাক। আমি গাড়িতে উঠতেছিলাম, তখন কে যেন পিছন থেকে, এই যে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে তাকিয়ে দেখি মিস্টার জামিনুর। এই তো এখানে আসলাম। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম। ও আচ্ছা, ভালো। জি স্যার। ও, আমাদের অফিসের কি খবর? শুনলাম এইবার নাকি অনেক লস খাইছে, কিন্তু কেন? জানি না স্যার। আচ্ছা, কালকে একটা মিটিং ডাকবে সকাল 10টায়। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন যান, আমি বিকেলে অফিসে আসব। এটা বলার পর মিস্টার জামিনুর চমকে গেল এবং দেখলাম লিজা ম্যাডাম আসছে। কি রে ছোট লোকের বাচ্চা, তুই দরজা খুলতেছ না কেন? এই তো খুলছি। আমি দরজা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন, বললেন সামনের পার্কে নিয়ে চলো। ম্যাডাম, আপনি আজ ক্লাস করেন নাই যে? তাতে তোর কি? তোর মতো একটা রাস্তার ছেলের কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি? তোর কাজ হচ্ছে গাড়ি চালানো, তুই গাড়ি চালা। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখি জীবন বসে আছে। মনে হয় আজ লিজার সাথে ব্রেকআপ করে দিবে। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই অ্যাম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব। কে সে, আর কেনই বা পথে বসতে যাবে তোমরা? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে জীবন চলে গেল আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চল। মনে হয় জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, তা না হলে পথে বসতে হতো। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। এই বলে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। ম্যাডাম তার ঘরে চলে গেলেন, আমিও বাসায় চলে আসছি। এমন সময় জীবন কল করলো। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করবেন না, কন্ট্রাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আপনারা হয়তো ভাবছেন কিসের কন্ট্রাক্ট, আবার কেই বা আমি? আমার পরিচয়টা না হয় পরে নায়িকার বান্ধবীই বলবে। এখন আপনাদের কন্ট্রাক্টের ব্যাপারে বলছি। আসলে হয়েছিল কি, কাল দুপুরে আমি দেখি আমার ভালোবাসা মানে লিজা জীবনের সাথে ডেটে গিয়েছিল। এরপরে আমি আমার বন্ধু মেহেদিকে কল করি। ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দোস্ত, আমার একজনের বায়োডাটা দেয়া লাগবে। তো এই কারণে কল দিচ্ছ? তো বল কার? জীবন চৌধুরী। দেখ, তোর ইমেইলে তার ছবি পাঠাইছি। ওকে, দেখতেছি। 30 মিনিট পর কল করতেছি। আচ্ছা, একটু পরে আবার কল দিলাম।
কি কাজ হয়েছে? হ্যাঁ, সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা দুই ভাই এবং MH গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির সাথে একটা বড় ডিল হতে চলছে তাদের। এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতেছ কেন? আজ যদি তুই না থাকতি, আজ আমি ঘরে বেকার হয়ে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে। আচ্ছা, পরে কথা বল মনে, এইবার কাজে মন দে। আর তার নাম্বারটা কে দিব? 01975। ওকে, বাই। আমি বাই বলে কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম। হ্যালো, কে বলতেছেন? আমি শুভ, তালুকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল দিয়েছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, এইখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনার মাঝে। মানে? লিজাকে চাও না ডিলটা চাও? সরি স্যার, বুঝলাম না। শোনো তাহলে, কালকে যদি তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও তবে পরশুর মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি লিজাকে ভালোবাসি আর চাই তুমি লিজার জীবন থেকে সরে যাবে। আর যদি না যাও তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দিব। না স্যার, এই কাজটি কইরেন না। তা না হলে আমরা পথে বসে যাবো। তাহলে লিজাকে ভুলে যাও। ঠিক আছে স্যার, ভুলে যাব। তো এরপরের কাহিনী তো আপনারাই জানেন। আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে গেলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল। শুভ, বাবা একটু গাড়িটা বের করো তো, লিজার কাজিন এসছে লন্ডন থেকে। ও আচ্ছা। আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম। ওখানে গিয়ে আমি যাকে দেখলাম, একটাই মেয়ে আসছে। তাকে দেখে আমি পুরাই অবাক। রিয়া? এ তো রিয়া, ও এখানে কেন? তখন হঠাৎ রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল পুরাই অবাক। কিরে রাজ, তুই এখানে? কিরে রিয়া, তুই কাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো শুভ, আমার ড্রাইভার। আমি রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায়, কিন্তু তখনই রিয়া আমার কাছে এসে বলল, কিরে রাজ, আমাকে চিনছো? কে আপনি? আর আমি তো শুভ। ভাগ্যটা ভালো, কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাই রাজ বলেছিলাম। এইসব এখন বাদ দে তো। শুভ, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামুনিকে নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল, এই বলে গাড়ি চালাতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন রিয়া কে আর ও আমাকে কিভাবে চেনে। চলুন বলছি। আমি আমার গ্র্যাজুয়েশন লন্ডনে কমপ্লিট করি আর সেখানে থাকতে আমার রিয়ার সাথে বন্ধুত্ব হয় আর পরবর্তীতে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আঙ্কেল, চলে এসেছি। ও আচ্ছা, আর রিয়া মামুনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি। আচ্ছা আঙ্কেল। এই বলে গাড়ি চালাতে লাগলাম। তারপর আঙ্কেলকে তার অফিসের সামনে নামিয়ে দিলাম। বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিয়া বলে উঠল, এই রাজ, গাড়ি থামা। সাতচন্নি, বল কি হয়েছে? আর একটু হইলে তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতি। কুত্তা, তুই আমাকে নাচেনার ভান করছিলি কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে? তোদের কোম্পানির কি হয়েছে? দোষ, তোমার বেস্টু প্রেমে পড়েছে, তাই এই সব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমে। কি সত্যি? না, মিথ্যা। কিভাবে? কখন? সে কি কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনাটা খুলে বলো তো। এখন না। না, তুই এখন বলবি। আচ্ছা বাবা, বলতাছি। তাড়াতাড়ি বল। আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এইটা তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করতেছে। এরপর? আমার কাছে একটা বন্দুক ছিল, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলো পালিয়ে যায়। তোমার কাছে বন্দুক কোথা থেকে আসলো? বাবা দিয়েছিল। বলছে, জানিস তো আমাদের কত শত্রুর অভাব নেই, কখন কোন বিপদ চলে আসে
তাই বাবা দিয়ে বলেছিল সবসময় যাতে আমার কাছে থাকে। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে বলল আঙ্কেল সুস্থ আছে। পরে আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখেই বলে উঠল, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসলাম। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব, ঠিক কি তখনই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আর কষে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তোকে? লিজা। তখন লিজা কি বলল? তখন তোমার কাজিন বলল, এই ছোট লোক, তুই কি কানা নাকি? হ্যাঁ, দেখে চলতে পারিস না? আমি তো তোর বোনকে থাপ্পড় দিতে যাব, ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। পুরাই পরি, চোখ দুটো টানা টানা, চোখগুলিতে পুরোই মায়া ভরা ছিল। মানে প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেললাম আর কি। তখন কি তুই জানতি লিজাই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতালে পুরোটাই খুঁজলাম আর পেলাম না তাকে। তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তো তুই জানলি কি করে লিজা এইখানে থাকে? একদিন হঠাৎ লিজাকে শপিং মলে দেখতে পাই। সে শপিং নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি তাকে ফলো করি। আর এখন তুই তার পিছন পিছন চলে আসছো আঙ্কেলের বাসায়, ঠিক বলেছি না? একদম ঠিক। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর সব তথ্য দেয়। এরপর কি হলো? আমি শুনে তো পুরাই অবাক। এ তো নকিব সরকারের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম। এবং এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির, তাহলে তো তার বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। সেটা অবশ্যই পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা তো হয়তো পেতাম না। ও, তো এই পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি? তখন আমি আঙ্কেলকে কল করি। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই তো ওই দিন আপনাকে যে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ও বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে আর দেখতেও গেলে না, আর তোমার কোনো ফোন নাম্বারও আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম তো, তাই কল দেওয়া হয়নি। তো আঙ্কেল এখন কেমন আছেন? এখন আগের থেকে অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল, ঢাকায়। তো সময় করে একদিন আমাদের বাসায় চলে এসো। এইটা শোনার জন্যই আপনাকে কল দিচ্ছি। না আঙ্কেল। না বললে তো হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কাল চলে এসো। আচ্ছা আঙ্কেল। বলে কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ডান্স দিলাম। তাই নাকি রে? তো এখন একটু দে তো। কি দিমু? না কিছু না, পরে বল। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচের বসে গল্প করতেছিলাম। একটু পর দেখি উপর থেকে লিজা নামতেছে। তাকে তখন পরীর মতোই দেখাচ্ছিল। শাড়ি পরা ছিল, বলতে গেলে পুরাই সেই লাগতাছিল তাকে। আমি তো দেখে আবার ক্রাশ খেলাম। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি লিজা কতটা সুন্দর। এসব বাদ দিয়ে তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফিরল লিজার চিৎকারে। বাবা, এই ছোট লোকটাকে ভিতরে কে নিয়ে এসেছে? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল, এটা সেই ছেলেটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এখন উপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা। বলে লিজা চলে যেতে লাগলো। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তা বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরিটা কি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয়ই হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্যই তো আসছি।
বিড়বিড় করে বললাম, কি কিছু বললা নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তা তুমি কি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তাহলে কাল থেকে চলে আসো। কোথায়? কাজে চলে আসবা, কারণ তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। আর তখন থেকে আমি তোর দেমাগি বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝছি। এবার চল তাহলে, না হলে আমার রক্ষা নেই। ও আচ্ছা, চল তাহলে। চল, আমাদের মধ্যে যা কথা হয়েছে তা কিন্তু কেউ যেন না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি, তুই অনেক চালাক হয়ে গেছিস। তা তো আমি আগের থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই মানে দুইটা চর আমার গালে বসিয়ে দিল আর বলে উঠলো, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো তাই। আমি কথা শেষ না করতেই আবার দুইটা আমার গালে পড়লো। তুই আমার মুখে মুখে তর্ক করিস বেয়াদব। তখনই রিয়া বলে উঠলো, লিজা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এসব বুঝবে না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারো তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভিতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়া তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখনই লিজা বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভিতরে নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাইনি। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম কয়টার দিকে ঘুরতে যাবে তা জানার জন্য। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে তোকে বুঝতে হবে না। আর তুই গিয়ে লিজাকে ডেকে আন। আচ্ছা মামা, যাইতেছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে খয়েরি কালারের, সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তোর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আমি বলতে পারি না। আমার হুঁশ ফিরল লিজার ডাকে। কি রে, এইভাবে কি দেখছো? তোমাকে। কি বললি বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলি নাই তো। না, তুই আমাকে তুমি করে বললি কেন? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা তুই থামবি? সারাদিন কি পাইছো? হ্যাঁ, যখন দেখি তুই রাজের সাথে ঝগড়া করো। কি পাইছো তুই? হ্যাঁ আপু, এই রাজটাকে? সরি, ভুলে রাজ বলে ফেলেছি। তুই শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝলি? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথম, সে তোর থেকে অনেক বড়। আর আর কি আপু বলো? আমি পরিস্থিতির অবস্থা দেখে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা চল তাহলে। লিজা, তুই রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসতেছে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে উপর থেকে পরি নামতেছে। তখন রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম, দূর, তুইও না। হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসেছি, রিয়া আর লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাডাম কই যাইবেন এখন? আচ্ছা শপিং মলে চল। আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না।
আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি আবারও? সরি ম্যাডাম। আচ্ছা আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন জানি চুপচাপ বসে আছে। এই সময় কোথা থেকে একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা একদিকে ঢেলে গেল। গাড়িটা হঠাৎ করে হার্ট ব্রেক হওয়ার কারণে অনেকখানি ক্ষতিগ্রস্ত হলো, আর আমার মাথায় অনেকটা চোট লাগে। তবু অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমে গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকে দেখা যাইতেছে না। তখন আমার বডিগার্ডরা আমার কাছে আসে। ও বলতে ভুলে গেছিলাম, আমার বডিগার্ডরা সবসময় আমার আশেপাশেই থাকে। আমি ওদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথায় অনেকখানি কেটে গেছে আর অনেক রক্তও পড়তেছে। অন্যদিকে রিয়ার অবস্থা অনেকটা খারাপ। তাড়াতাড়ি আমি তাদের নিয়ে হাসপাতালে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকছি, ডাক্তার ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা, আর মনে হচ্ছে আমি আমার বাসায়। তবু শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় আছো। আর কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাও। সে আঘাতের পর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাও। ও আচ্ছা বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়ার? সেও ভালো আছে। তারা এখন কোথায়? ওদের বাসায়। আসলে আমরা যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করি তখন কিছুক্ষণ আমার হুঁশ ছিল, তারপর আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার কিছু মনে ছিল না, আর তখন আমার বডিগার্ডরা আমাকে বাসায় পৌঁছে দেয়, আর লিজা আর রিয়াকে ওদের বাসায় পৌঁছে দেয়। আমি উঠতে যাব তখনই আম্মু বলে উঠল, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। হ্যাঁ কি হ্যাঁ সুপারম্যান, এখন কেমন আছো? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আসবে আমাদের বাড়িতে? খুব তাড়াতাড়ি। তাহলে এবার ঘুমিয়ে যাও, কালকে থেকে তো আবার তোমাকে পটাতে যেতে হবে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আম্মু আব্বুকে বলে উঠল, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সব সময় তোদের জন্য করি। এবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আব্বু আম্মু চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেক অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়িতেই চলে গেলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠল, শুভ, কি খবর তোমার? ফোন বন্ধ ছিল কেন তোমার? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল আমার। জি আঙ্কেল বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডন পাঠিয়ে দেব। আর তুমি যদি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম, এই আর কি। আমি তো মহা খুশি। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি গিয়ে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা বাবা। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে আমাকে সোজা জড়িয়ে ধরলো এবং বলল, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, তুই কান্না করতেছিস কেন? আর আমি তো আমাদের বাসায় ছিলাম। তাহলে তুই আসো নাই কেন এখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকেই আমার জ্ঞান ফিরেছে, আর আজ আমি তোমাদের সামনে। ও আচ্ছা, তোর ঠিকানাটা দিয়ে যাও নাই কেন? আরে এইসব কথা বাদ দে, এবার বলতো তোর ভাবি কোথায়? ওর রুমে মনে হয়। আচ্ছা ভালো, তো আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে। কেন? একটু কাজ আছে। তো চল। আমি আর রিয়া লিজার রুমে চলে গেলাম।
গিয়ে দেখলাম লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। লিজা প্রথমে আমাকে দেখে আমার কাছে এলো, মানে আমাকে দুইটা চর মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমার রুমে আসবি না, তাহলে আবার আসলি কেন? আসলে ম্যাডাম আমি আপনাকে দেখতে আসছিলাম। ওই, তোর কি সমস্যা বলতো? আমার আবার কিসের সমস্যা হবে? আর তুমি কখন আসলে? শুভর সাথে। আর তুই শুভকে মারলি কেন? ওই ছোট লোকের বাচ্চাকে কতবার বলছি আমার রুমে আসবি না, তাও চলে আসে। যদি কিছু চুরি করে নিয়ে যায়? চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? শুভ তোর ঘর থেকে চুরি করবে তাই শুনে হাসি পেল আর কি। পরিস্থিতি বেগতিক দেখে আমি বলে উঠলাম, লিজা ম্যাডাম আচ্ছা আমি নিচে যাচ্ছি, আর রিয়া ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা যা। লক্ষ্য করে দেখলাম রিয়া একা একা বিড়বিড় করে কি যেন বলছে, আর আনমনে কি যেন ভাবছে। আচ্ছা চল। বাইরে এসে রিয়াকে দিলাম এক ধমক। ওই, তুই আমারে বক কেন? তোরে বকবো না তো কি করবো? আর একটু হইলেই তো বলে দিতি। বলা তো দরকার। তুই কে ওকে সেটা বলা দরকার। আমি আর তোর অপমান সহ্য করতে পারতেছি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আর একটু হলেই তো। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল, আচ্ছা এইসব বাদ দে, তুই লিজাকে সব বলে দাও না কেন? আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সাকে নয়। আচ্ছা। মাই কিউট শালি। তুই আর কি বানাবি আমাকে বলতো? তোকে আবার কি বললাম? এই একবার বোন, একবার মামা, তো একবার শালি। তো তুই কোনটা হতে চাস? আমি চাই তোর বউ হতে। কই কই কি বললাম? তুই একটু আগে কি বললি? বললাম তোর বোন হব আমি। ও আচ্ছা। কি আচ্ছা? বোন হবি ভালো কথা, কিন্তু আমি তো তোকে আমার সম্পত্তির ভাগ দিব না। তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল? আমি তোকে আমার সম্পত্তি ভাগ দিব না, যা। আমি তোর মতো তো খারাপ না, বুঝলি? এটা শুনে রিয়া আমাকে মায়ের দিতে লাগলো আর বলল, আইসে আইসে রে আমার ভালো মানুষটা রে। তখন লিজা নিচ থেকে নামতাছে আর বলতাছে, রিয়া আপু চলো না আমাদের কলেজে, ওইখান থেকে ঘুরে আসবে। প্লিজ চলো না আপু, না করো না। আচ্ছা রিয়া ম্যাডাম আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা আমি 2 মিনিটে আসছি। আমি গাড়িতে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসছিল। রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু। আমি তো লিজাকে দেখেই তো পুরাই অবাক, কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। আমি এক দৃষ্টিতে তাকে দেখছি। তখন রিয়া আমার কাছে এসে বলল, ভাই আমার বাবির দিকে আর তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে তো। কই না তো, কি কি দেখলাম? ভাই আর তুতলাতে হবে না, আমি বুঝি সব বুঝি। কি এখনই কি তুই আমার সাথে ঝগড়া করবি? না ভাই না, আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি? কি রে ছোট লোকের বাচ্চা, কি এত কথা বলছিস? আর আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম। রিয়া আর লিজা নিচে নামে গেল। তখনই দেখলাম একটা মেয়ে এইদিকে আসছে। ও তো জান্নাত, ও এখানে কি করতেছে? জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো, রাজ তুই এখানে? আমি তো তোর বাড়িতে গিয়েছিলাম, তুই তোর বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসস নাই। জি কে আপনি? আর আপনি আমাকে রাজ বলছেন কেন? কি তুই এসব কি বলস? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত তুই এইখানে কি করো? এই তো আমি হলাম এই কলেজের টিচার। কবে থেকে আবার তুই টিচার হলি? আজই জয়েন্টেড। ও আচ্ছা ভালো, তো কেমন আছিস তুই? তখনই আমি বলে উঠলাম, রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছে, আর বলেছে আপনাকে সাথে নিয়ে যেতে। ও আচ্ছা চল তাহলে। আর জান্নাত পরে কথা হবে কেমন?
এই রাজ, তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এদিকে তো লিজা একটু পর পর এক এক দিকে তাকাচ্ছে। সে তো কিছুই বুঝতে পারছে না। লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি খুব কষ্টে আমার হাসিটা আটকিয়ে রাখলাম। আরে ও রাজ হতে যাবে কেন? ও তো আমার বোন, মানে নিজের ড্রাইভার। জান্নাত মনে হ্যাঁ রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল। কি তুই কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে তখনই রিয়া গাড়িতে উঠে গেল। জান্নাত আর কিছুই বলতে পারল না। এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করলাম। আর ওইদিকে লিজা গিয়ে জান্নাতকে জিজ্ঞেস করতেছে, ম্যাডাম আপনি কি শুভকে আগে থেকে চিনেন? শুভটা আবার কে? আপনি তাকে রাজ ভাবছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? তখনই ঘন্টা পড়ে গেল। আর জান্নাত বলে উঠল, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলতেছি। আর তুমি কিন্তু রাজ বা শুভ যেই হোক তাকে কিছু বলবে না। ওকে ম্যাডাম। এবার ক্লাসে চলো। এই বলে তারা ক্লাসে যাচ্ছিল। আর এদিকে শুভ কিছু দূর যাওয়ার পর রিয়াকে বলে উঠল, ধন্যবাদ দোস্ত। কেন? চল আগে আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেল না তার অফিসে যেতে বলেছে। আগে চল, পরে বলছি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম। তখনই রিয়া আবার বলে উঠল, এবার তো বল। আচ্ছা বলতাছি। তখন মিথ্যা বলতেছিলাম ওইখান থেকে আসার জন্য। তা না হলে তুই তো জান্নাত আমার পেটের সব কথা বের করে ফেলতো। তুই তো জান্নাতকে চিনস। হোম, তা ঠিক বলছো, কিন্তু তুই আমার ধন্যবাদ দিতেছো কেন সেটাই তো বুঝতে পারলাম না। ওইখানে কথা ঘুরানোর জন্য। ও বুঝছি। কিন্তু আমি তো একটা কথা বুঝতাছি না। কি বুঝতে পারতেছো না? আচ্ছা, রিয়া জান্নাতের পরিবারের সবাই লন্ডন না থাকে? হ্যাঁ ঠিকই তো। তো জান্নাত এখানে কি করে? তা তো বলতে পারি না। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকালে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর। আচ্ছা করতাছি। তো কি এখন এইখানে বসে থাকবি না একটু হাঁটবি? আচ্ছা চল ওই দিকটাতে যাই। সেটা আর বলতে। তুই তো ফুচকা পছন্দ করস। তারা চলে গেছে ফুচকা খেতে, আর তারা জমিয়ে আড্ডা দিতেছে অন্যদিকে। লিজার কলেজে ছুটি হওয়ার পর লিজার জান্নাত ক্যান্টিনে বসে কথা বলতেছে। আচ্ছা লিজা, রাজ ওরফে শুভ তোমাদের বাসা কতদিন থেকে আছে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসের শুভর ব্যবহারে কি কিছু লক্ষ্য করেছো? না, তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাজটাকে আর ওর সাথে আপনার কিসের সম্পর্ক? কি এখনো একটু বলতে হবে? ম্যাম, এখন বললে ভালো হতো। আচ্ছা বলছি। আসলে রাজ আর কেউ না, রাজ হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডনে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বে প্রায় 50টি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের টপ 5 ধনীর মধ্যে রাজদের নাম আছে। এখন আসি তাদের বাড়ির দিকে। তাদের বাড়ি তো না, যেন পুরো একটা রাজপ্রাসাদ। সেখানে তার বাবা মা এবং ভাই থাকে। তার বোন লন্ডনে সেটেল। লন্ডনের শাখাটা তার দুলাভাই চালায়। ও আচ্ছা, তাহলে রাজ এত বড় লোক। তা আপনি রাজকে কিভাবে চিনেন? আমি রাজ আর রিয়া, আমরা তিনজনই একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা তিনজনই খুব ভালো বন্ধু। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি। তার জন্যই আমরা বাংলাদেশে আসা। মানে আপনি কি বাংলাদেশি না? কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি। ও আচ্ছা ম্যাম, আর একটা বিষয়। কি?
আপনি আমার ড্রাইভার ওরফে শুভকে রাজ বলে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হয়েছিল ওই ছেলেটাই রাজ। তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি। ও আচ্ছা। তারা এই বলে আরো কিছুক্ষণ কথা বলতেছিল। আমি আর রিয়া ঘোরাঘুরি করে আবারও কলেজের ক্যাম্পাসে চলে আসলাম। তখনই রিয়া লিজাকে কল করলো। হ্যালো আপু, বলো। কি রে, কই তুই? এই তো আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ওরূপে জান্নাত ম্যামের সাথে ক্যান্টিনে আছি। তোরা থাক, আমি আসতেছি। এই বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল। ওখানে গিয়ে জান্নাতকে বলতে লাগলো, সরি রে, তখন তাড়াহুড়োতে ছিলাম, তাই তোর সাথে কথা বলতে পারি নাই। প্লিজ রাগ করিস না। আরে কিসের রাগ? আমি তো কোনো রাগ করিনি। ও তাহলে তো ভালোই। আচ্ছা চল। কোথায় যাবো? কেন, আমাদের বাসায় আজ সারাদিন গল্প করব। আজ যাবো না রে, পরে একদিন যাবো। লিজা, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার ম্যামকে নিয়ে আসছি। আচ্ছা। এই বলে লিজা চলে গেল গাড়ির দিকে। জান্নাত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে রাজের বিষয়। রাজের বিষয় মানে? তা আমি বাসায় গিয়ে বলবো। আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু কেন? কারণ শুভই রাজ। কি 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 বলছো তুই? আর বাকিটা না হয় বাসায় গিয়ে বলি। আচ্ছা চল। এই বলে জান্নাত আর রিয়া গাড়িতে গিয়ে বসলো। জান্নাত তো এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক আসামি। আর সে যদি আমার থেকে চোখ সরিয়ে চালাতে লিজাদের বাড়িতে চলে আসলাম। এরপর লিজা চলে গেল, আমাকেও নিয়ে গেল তাদের সাথে। এরপর এটু সব বললাম, কেন আমি এখানে এসেছি, কতদিন ধরে এসেছি, এইসব। আমাদের কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে আর কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠল, রাজ। কি? রিয়া যা বলছে তা কি সত্যি? কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। আমি তো সেই দিন তোমাকে বলেছিলাম, আমি শুধু তোমাকে আমার বন্ধু ভাবি, আর কিছু না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুই নেই। তুই দেখতে সুন্দর, তোর বাবার অনেক টাকাও আছে, তবুও আমি তোকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি, আর আজীবন তোকে আমার বন্ধুও ভাববো। বুঝছি। তো বুঝলে ভালো। খুব ভালোবাসছো ওকে, নিজের চাইতেও বেশি। দোয়া করি তোদের ভালোবাসা যাতে পূর্ণতা পাক। আসি রে, খুব ভালো থাকিস। কান্না করতে করতে চলে গেল। তার চলে যাওয়ার একজন দেখছিল, আর সে আর কেউ না, সে হলো লিজা। লিজা জান্নাতকে দেখে বলে উঠল, ম্যাম আপনি কান্না করছেন কেন? না তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। বলছি না, কিছু হয় নাই। এটা বলেই চলে গেল। আর লিজা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপর লিজা রিয়ার রুমে গিয়ে দেখে আমি আর রিয়া কথা বলতেছিলাম। আমাদের সাথে কথা বলা দেখে লিজা তো অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আর রিয়া লিজাকে দেখে বলে উঠল, কি রে, কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করছে কেন? তেমন কিছু না। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি কর? ম্যাডাম আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই আসছিলাম আর কি। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম, হয়েছে। তো এখানে কি করো? এই তো যাচ্ছি ম্যাডাম। যা তো, দাঁড়িয়ে আছো কেন? আমি চলে যেতে লাগলাম, তখনই লিজা বলে উঠল, এই শুভ, তোর 7 দিনের ছুটি। কেন ম্যাডাম? এই 7 দিন তোর কোনো কাজ নেই তাই। ম্যাডাম এতদিন? আসলে আপনারা তো বুঝিনি, নিজের ভালোবাসার মানুষকে এতদিন না দেখে থাকতে হবে। তোকে 7 দিনের ছুটি দিয়েছি, আর এই 7 দিনে যাতে তোর এই মুখটা না দেখি তাই। আমি চলে আসলাম, গাড়িতে উঠলাম, তখনই আমার এক বন্ধু কল দিয়েছে। কি খবর তোর? দোস্ত, আজ সন্ধ্যা একটা পার্টি আছে, চলে আসিস। অনেকদিন তো হলো আমরা আড্ডা টাড্ডা দেই না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো কোথায় আসবো? এরপর রাজু ঠিকানা দিল। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে
কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় রাজুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকেই হাজির। কি দোস্ত, কি খবর তোদের? কেমন আছিস তোরা? আমরা সবাই ভালো আছি। এবার বল তোর কি খবর? তুই তো আমাদের ভুলেই গেছিস। আর শোন, ভাবির কি খবর? আমাদের সাথে তো এখন পর্যন্ত মিটই করালি না। সময় হোক ঠিক দেখা করাবো। তা না হয় করাবি, কিন্তু বলতো আমরা এখানে কেন আসছি? কেন, আবার আড্ডা দিতে? আরে না না, আমরা এখানে আসছি আমাদের নতুন ভাবিকে দেখতে। মানে হলো গিয়ে আমাদের দোস্তর বিয়ে কয়েকদিন পর। কি, রাজুর বিয়ে নাকি? হ্যাঁ, ঠিক ধরেছিস। তো আগে বলিসনি কেন? হঠাৎ বিয়ে ঠিক করেছে, আর মেয়েও আমার খুব পছন্দ ছিল, তাই তোরে আর শিফাতে এখানে আনছি দেখানোর জন্য। তাই নাকি মামা? হ্যাঁ ঠিক তাই। তো রাজু আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে আর কেউ আসবে? আরে একা না, তার সাথে আরো দুইজন বান্ধবী আসবে। ও আচ্ছা, তো এখন আসবে? তখনই রেস্টুরেন্টে 3টা মেয়ে ঢুকলো। আরে আরে ওই তো এসে গেছে। রাজু ভাই, এইখানে তো আমি 3টে পরি দেখতেছি, আমগো ভাবি কই? যাই হোক, আসলে দেখে নেব। তখনই আমার একটা কল আসলো। আমি ওইখান থেকে একটু সাইডে চলে গেলাম। আর এইদিকে 3টি মেয়ে হাজির। তারা রাজু আর রিফাতের সাথে কথা বলতেছে। আমার কথা বলা শেষ, আমি আবার ওদের কাছে গিয়েই বলতে শুরু করলাম, কিরে তোরা তো আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি, তো বল কোনটা আমার ভাবি? আমি তো মেয়ে 3টার দিকে তাকিয়ে পুরাই থ হয়ে গেছি। লিজা লিজা এখানে কি করছে? ওরা তো জুই আর মেঘা। জুই একটু অহংকারী টাইপের, কিন্তু মেঘা খুব ভালো মনের। মেঘার মনে কোনো অহংকার নেই। তখনই রাজু বলল, আরে এই তো ইনি, নাম হচ্ছে মেঘা। দেখ তোর পছন্দ হয় কিনা, আর দেখা বল আমাদেরকে কেমন মানাইবে। আর এইদিকে লিজা আমাকে দেখে বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করো? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে কে পারমিশন দিয়েছে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আশ্চর্য তো, আপনারা কাকে ছোট লোক বলছেন? জানেন ওকে, আর ও চাইলে কি কি করতে পারে? আমি সিফাতকে চুপ করতে বললাম। তখনই মেঘা বলল, আরে শুভ ভাই, আপনি এইখানে? এই তো রাজুর সাথে এসেছি। আরে মামা, আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথাতে কিছুই ঢুকতেছে না, কি হইতেছে এইসব? তোকে সব বুঝিয়ে বলবো নি পরে। এরপর লিজা যা বললো তা শুনে সিফাত আর রাজুর তো মাথা পুরোটাই গরম হয়ে গেল। লিজা বলল, এই ছোট লোক, তুই কি বুঝিয়ে দিবি? আর মেঘা, তুই কি ফালতু ছেলেদের পছন্দ করস? আমাদের বাড়ির ড্রাইভারকে তুই বন্ধু বানিয়েছিস? ছি ছি ছি। সিফাত এই কথাগুলো শুনে রাগান্বিত কণ্ঠে লিজাকে বলে উঠল, এই ভাই, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, তোমার বাবার কি আছে? হ্যাঁ, জানো আমি কার কি লাগি? রাজুকে, আর বিশেষ করে শুভকে। তোরা তো ছোট লোক, আর কি আছে তোদের পরিচয়? আমি হলাম এসএ গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, আর রাজু সে হলো এম গ্রুপ অফ কোম্পানির মালিক, আর শুভ হচ্ছে গিয়া। আমি সিফাতকে থামিয়ে দিয়ে বললাম, আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার। বলে রাখা ভালো, আমাদের কোম্পানি সারা বিশ্বের টপ 10 কোম্পানির মধ্যে 4 নম্বরে আছে, আর বাংলাদেশে 1 নম্বরের স্থানে আছে। সিফাত ও রাজুদের কোম্পানির বিশ্বে 5 নম্বরের মধ্যে 6 নম্বরে, এবং বাংলাদেশে 2-3 নম্বরে আছে, আর সেখানে লিজেদের কোম্পানি বাংলাদেশের 15 নম্বরে আছে। সিফাতকে ইশারায় বুঝালাম চুপ থাকতে। সে আমার কথা না শুনে তাও বলতে লাগলো, আপনারা তো অহংকার কোথায়? হ্যাঁ, আপনি কোথায় আর আমরা কোথায়? সিফাতের এই কথা শুনে লিজা রাগে গজগজ করতে করতে বলল, মেঘা থাক তুই এদের মাঝে, আমি চলে যাচ্ছি। এটা বলেই লিজা চলে গেল এখান থেকে। তখন মেঘা বলল, দেবর রাগ করে না, ও একটু অহংকারী টাইপের, তার কথা কিছু মনে করবেন না। আচ্ছা বাবু, রাজু মামা যাই বলিস, আমাদের ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবি এনে দিবি। আমাদের কথা শুনে মেঘা অনেকটা লজ্জা পেল, এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেছে। আমি খেয়াল করলাম যে একটা ম্যাগাজিন দেখতেছে, তাও আবার এক দৃষ্টিতে, আর শিপা তোর বারবার জুয়ের দিকে তাকাইতেছে। মেঘাও তা খেয়াল করে বলে উঠল, কিরে তুই এখানে ম্যাগাজিন দেখছিস? জুই এখন আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কে?
আপনার আসল পরিচয় কি? আমি শুভ, আর আমি আপনাদের বান্ধবী মানে লিজা ম্যাডামের ড্রাইভার। সত্য কথা বলেন। আমি তো সত্য কথাই বলছি। তাহলে ওইটা কি? জুই ম্যাগাজিনটা এগিয়ে দিয়ে বলল, এইটা কে? আমি তো দেখতে তো পুরাই অবাক। এখানে তো আমার ছবি এবং আমাদের কোম্পানির নাম, তাও আবার ভালো করে দেখার পর বুঝলাম এটাই তো বাংলাদেশের টপ 10-এ থাকা কোম্পানিগুলোর নতুন মালিকের ছবি দেয়া, আর সেখানেও আমার নাম দেওয়া এস তালুকদার। সিফাত আমার চুপ থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল। তা দেখে বলে উঠল, দোস্ত সব বলে দে, আর লিজা তো এখানে নাই, কোনো সমস্যা হবে না। কি বলবে আমি একটু শুনি। আচ্ছা বলতাছি, তবে একটা শর্ত আছে। লিজা যাতে জানতে না পারে আমি কে আর কি আমার পরিচয়। জুই আর মেঘা একসাথে বলে উঠল, আচ্ছা লিজা কিছুই জানতে পারবে না। আচ্ছা শুন তাহলে। সত্যি তুই এস তালুকদার? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে আমাদের লিজা আসলে অনেক ভাগ্যবতী। তা তো বটে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। তাহলে আজকের জন্য বিদায়। আচ্ছা ভাইয়া, আর সরি এতদিন খারাপ ব্যবহারের জন্য। এরপর জুই আর মেঘা সেখান থেকে চলে গেল, আর তাদের চলে যাওয়ার দিকেই তুই হারামিন মানে রাজু আর সিফাত তাকিয়ে আছে। আমার কিছুক্ষণ চুপ থাকার পর সিফাত বলতে শুরু করলো, যাই বলিস, জুই কিন্তু দেখতে শুনতে খারাপ না, আমার সাথে মানাবে না। কি কি কইলি তুই? কই কই কি কি কইলাম আবার? আরে বেটা তুলতাছিস কেন? কই না তো। আমরা বুঝি ঠিক বলেছে না রে রাজু? হ যা কইছস ঠিকই কইছস। আমি আজ খুব ক্লান্ত, সো বাই। ওকে মামা, বাই তাহলে। এরপর আমরা 3জন বাসায় চলে আসলাম, আর এসেই দিলাম একটা ঘুম। ঘুমেই রাত্রি খাবার আর কি। সকালে রাজুর কলে ঘুম ভাঙলো। কিরে এত সকালে কেন কল দিছিস? একটা সুখবর দিতে ফোন দিছি। মামা আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। কি কস তুই? হয় মামা। তো বিয়েটা? এই মাসের 29 তারিখ। ও আচ্ছা ভালো, ওকে ভাই দেখা হবে কাল। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব, তখনই লিজা কল দিয়েছে। হ্যালো ম্যাডাম বলেন। আমি তো ম্যাডামের কথা শুনে টাসকি খেলাম। বলেন কি ম্যাডাম? তার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শুভ, আই এম সরি, প্লিজ রাগ করো না। ম্যাডাম আপনার কি জ্বর এসেছে নাকি? কেন? আসলে ম্যাডাম আপনি আমাকে সরি বলছেন তাই আর কি। তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি? তা যাবে না কেন? আমি এত কিছু বুঝি না, ক্ষমা করছো কিনা সেটা বলো। এভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দিবে। কি বলছো? কই ম্যাডাম কিছু না তো। আমি শুনছি তুই কি বলছো। ম্যাডাম আপনি যা শুনলেন তা ভুল শুনেছেন। তুই নাকি কিছু বলনি, তাহলে আমি কিছু বললাম সেটা শুনছো কিভাবে? কি বজ্জাত মেয়ে রে বাবা। বজ্জাত মেয়ে হলে কি আর করার, বউ তো আমারই হবে। কি রে কথা বলছো না কেন? এই তো ম্যাডাম বলছি তো। তাহলে কি ক্ষমা করছো আমাকে? জি ম্যাডাম। তো আমি মূলত যে কারণে কল দিয়েছি সেটাই তো এখনো বলা হয়নি। জি ম্যাডাম বলেন। তোর ছুটি ক্যান্সেল, আর তুই এখন থেকে আমাদের বাড়ি থাকবি। কি ম্যাডাম আপনি এসব কি বলছেন? আর আমি আপনাদের বাড়িতে থাকতে যাব কেন? এত মানে আমি বুঝি না। তোকে যেন আমি বিকালের মধ্যে দেখতে পাই, আর তোর সকল জিনিসপত্র যেন সাথে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম। এই বলে শোয়া থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে। রাতে আর বাসায় আসা হবে না, কিন্তু দিনের বেলা একবার আসবো। আচ্ছা তুই এই নাটক কবে শেষ করবি বলতো? আর কয়েক মাস, এরপর বিয়ে। আমি কি বলি সেটা শোন। আমি গিয়ে নবীর সরকারের কাছে তোদের বিয়ের ব্যাপারে কথা বলি। তা তো বলবাই, কিন্তু এখন না, আমি বলার পরে বলবা। আচ্ছা
তুই যেটা ভালো মনে করো কর। আচ্ছা আব্বু, আর আম্মু আমার জিনিসপত্র একটু গুছিয়ে দিব? তুই উপরে যা, আমি আসতেছি। এরপর আমি উপরে গিয়ে গোসল করলাম, আর এদিকে আম্মু আমার সকল জিনিসপত্র গুছিয়ে দিতেছে। সব গুছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিজাদের বাড়ির দিকে। 30 মিনিট পর আমি চলে আসলাম লিজাদের বাড়িতে। ভিতরে গিয়ে দেখি রিয়া নিচে বসে আছে। আমাকে দেখে বলে, কি রে, তুই এইখানে কি করো? তোর না 1 সপ্তাহ ছুটি দিছিল? আমার আর ছুটি? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আপনার ভাবি বলেছে আজ থেকে এখানেই থাকতে হবে নাকি আমাকে। কেন? তা তো আমি বলতে পারি না। আচ্ছা, এই কথা বাদ দে, এইটা বল, কালকে কি তোর সাথে লিজার দেখা হয়েছিল রাতের বেলায়? কেন, কি হয়েছে? সেটা না হয় পরেই বললাম, আগে এইটা বল, কিভাবে তোদের দেখা হয়েছে আর সেখানে কি হয়েছে? আচ্ছা বলতাছি, শুন তাহলে, বুঝছস? তো এইবার বল, বাসায় কিছু হয়েছে নাকি? হয়েছে তো। কি হয়েছে? কালকে যখন সন্ধ্যায় রিয়া তার 2 বান্ধবীর সাথে কই যেন যায়, এরপর রাত 9:30টার দিকে দেখি লিজা কান্না করতে করতে বাসায় আসছে এবং কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায়, আর এখনো রুমেই আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। হুম। তো তোমার হবু ভাবি খাবার খাইছে? না, খায় নাই। আচ্ছা, আমার কাছে দে, আমি গিয়ে খাবার দিয়ে আসছি। রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজাকে খাবার দিয়ে আসতে যাই। ম্যাডাম, আসতে পারি? আচ্ছা, ভিতরে আয়। ম্যাডাম, আপনি নাকি কাল রাত থেকে কিছু খান নাই? তোকে কে বলছে? রিয়া ম্যাডাম। ও আচ্ছা, আর তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম, রাস্তায় একটু জ্যাম আছে তো তাই। ও আচ্ছা। ম্যাডাম, আপনার জন্য খাবার আনছি, খেয়ে নিন। দে, খুব ক্ষুধা লাগছিল। ক্ষুধা যেহেতু লাগছিল, তাহলে খাবার খাননি কেন? তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি? এই নেন ম্যাডাম, খেয়ে নেন, আর আমি তাহলে যাই। না, তুই এইখানে বসে থাকবি। ব্যাপারটা কি বুঝতেছি না তো। আজ ম্যাডাম আমাকে একবারও বকা দেয়নি, আর বলতেছে তার রুমে বসার জন্য। না না না, শুভ, এইখানে অবশ্য কিছু ঘাবলা আছে। কি রে, কি বললি? শুনতে পাচ্ছি না তো। কই ম্যাডাম, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তাহলে তো ভালো। তো এইখানে বস। ম্যাডাম, বসতেছি। আমি গিয়ে চেয়ারে বসতে যাব, তখনই ম্যাডাম বলল, ওই, তুই ওইখানে কেন বসলি? খাটের উপরে বস। আচ্ছা ম্যাডাম। কিছু গল্প করলাম, এর মধ্যে ম্যাডামেরও খাওয়া শেষ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এবার চাই। আর একটু দাঁড়া। এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে ছোট্ট একটা পার্টি আছে। তো আমি কি করতে পারি ম্যাডাম? তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দে। আমি পারবো না। তোকে যা বলছি তুই তাই কর। কি আর করার, ম্যাডামকে একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে দিলাম। তোর চয়েস তো খুব ভালো। ম্যাডাম, তো আমি এবার যাই। ওকে, তোর রুমে যা। আচ্ছা ম্যাডাম, যাইতেছি। এই বলে আমি রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পরে লিজা আমার রুমে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি তো তাকে দেখেই আমার চোখ ফিরাতে পারছি না। তাকে অসম্ভব সুন্দর লাগতেছিল, কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আমি এক কথা তাকে দেখে আবারও তার প্রেমে পড়ে গেলাম। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ লিজা বলে উঠল, ওই, তুই ওইভাবে কি দেখছিস? আর আমি তোকে কি জিজ্ঞেস করেছিলাম? কই, কি দেখতেছি? কিছু দেখতেছি না তো। কই তুলতেছি। আর আপনি আমাকে কি জিজ্ঞেস করছিলেন আরেকবার একটু বলুন প্লিজ। তুই শুনো নাই? সরি ম্যাডাম, শুনি নাই। আমি তোকে জিজ্ঞেস করছিলাম, বলতো আমাকে কেমন লাগছে, আর তুই কি না কথাটা শুনলিই না। সরি ম্যাডাম। আচ্ছা, এখন বল।
আপনাকে পুরো একটা রাজকন্যার মতো লাগছে। হালকা মেকআপ, সাথে লাল কাচের চুড়ি, মাথায় হিজাব পরা। কিন্তু কি কিন্তু? না মানে আপনার ডানাটা কি ঘরে রেখে এসেছেন? মানে? মানেটা হলো আমার সামনে তো একটা পরী দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার ডানাটা দেখতে পাচ্ছি না। যা দুষ্ট। ম্যাডাম সত্যি খুব সুন্দর লাগতেছে। ও আচ্ছা, তো তোর জামা কাপড় কই দেখি তো। কেন ম্যাডাম? দেখাতে বলছি, দেখা। এই যে এইগুলা। লিজা কি জানি খুঁজলো, তারপর বলল, এইগুলো ছাড়া আর কি কিছু নেই তোর? আছে, কিন্তু আমি নেই। বুঝছি, তাহলে চল। কই যাবো ম্যাডাম? তোকে আসতে বলছি, আয়। আচ্ছা ম্যাডাম, আসতেছি। চল তাহলে। ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তার দরকার নেই, তুই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে তো। চলেন তাহলে ম্যাডাম। মুখটা কালো করে বললাম। চল। আমরা গাড়িতে গিয়ে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কই যাইবেন? শপিং মলে চল, কিছু কেনাকাটা আছে। আচ্ছা। 20 মিনিট পর শপিং মলে চলে আসলাম এবং ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি যান, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আয়, ভিতরে পাঞ্জাবির সাইডে আসিস। আচ্ছা ম্যাডাম। আমি গিয়ে গাড়ি পার্ক করে আসলাম। এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়ে গেলাম। ম্যাডাম আমি এসে গেছি। দেখ তো কোনটা পছন্দ হয় তোর। কেন ম্যাডাম? তোকে যা জিজ্ঞেস করছি সেটার জবাব দে। কেন আর কার জন্য? আমি এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। এই বলে একটা খয়েরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা ট্রাই করে দেখ। আচ্ছা ম্যাডাম, দেখতেছি, বাট কেন? এখন কিন্তু আমার মাথা গরম হইতেছে। আমি আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। এই তো ম্যাডাম, আমি পরে এসেছি। কে আপনি, আর আমাকে ম্যাডাম বলছেন কেন? ম্যাডাম আমি শুভ, আপনার গাড়ির ড্রাইভার। বিশ্বাস কর, তোকে আজ পুরোই ফিল্মের হিরো লাগতেছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ম্যাডাম আপনিও না। হইছে হইছে, লজ্জা পেতে হবে না, চল তাড়াতাড়ি। আমরা আরো কিছু গিফট কিনে বিল অ্যাকাউন্টে আসি। লিজা বিল দিয়ে দেয়। এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে আসি। এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে চলে যাই। তখনই সবাই কেন জানি আমাদের দিকে তাকিয়েছিল। আমি কিছু আন্দাজ করলাম, হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে। এবার বল, কেমন সারপ্রাইজ দিলাম? তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিলি? তা যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজ হতো কিভাবে? তো বল, কেমন আছিস? যখন তুই বলেছিলি আসবি না তখন খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই নাকি? জি। চল, তোকে একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আমার দুলা ভাইয়ের সাথে নাকি? জানি না, চল তো এখন। বুঝছি, তুমি তলে তলে দেখি ছিনজি চালাইতেছো। তুই কি এখন তার সাথে পরিচিত হবি নাকি এইখানে বক বক করবি? চল তাহলে, আমার দুলা ভাইয়ের সাথে তো পরিচয়টা হওয়া দরকার। এদিকে আমি একা একা সোফায় বসেছিলাম। তখন আমার খুব ওইটা চাপ দিয়েছে, ওইটা মানে ওইটার। তাই তাড়াহুড়ো করে টয়লেটের দিকে যেতে থাকি। তখন একটা মেয়ের সাথে জোরে ধাক্কা লাগলো। ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, যার কারণে মেয়েটা সোজা মাটিতে পড়ে যায়। আমি মেয়েটির দিকে এক নজর দিয়ে সেখান থেকে চলে যাই আমার শান্তির স্থানে, মানে টয়লেটে। আর অন্যদিকে লিজা বলছে, কি রে, পড়ে গেলি কি করে? আরে দোস্ত, একটা ছেলে কোথা থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং আবার কই যেন চলে গেছে। তাকে কি তুই চেনো? না রে, চিনি না তো, কিন্তু মুখ দেখলে চিনতে পারবো। আর হ্যাঁ, ছেলেটা একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছিল। কি? খয়েরি রঙের পাঞ্জাবি? রে, আর তাকে একবার পাই তার আমি 12টা বাজাবো। আমি একজনকে ডাকতেছি, দেখ তো সে কিনা। আচ্ছা, তাড়াতাড়ি ডাক দে। তখন লিজা আমাকে কল করলো। এদিকে আমি আমার মতো
আমার কাজটা শেষ করলাম। মোবাইলটা কেঁপে উঠল। এখন আবার কে কল করলো? তখন মোবাইলটা বের করে দেখি সামনে লেখা ভেসে উঠল, মাইকো লিজা। ও ম্যাডাম, সে আবার কল করতেছে কেন? তখন কল ধরে কানে ধরলাম। কি রে, তুই কই রে? ম্যাডাম, এই তো এইদিকে আছি, একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি। তো কি ইমার্জেন্সি কাজ ছিল? ম্যাডাম, কোনো সমস্যা? তেমন কিছুই না, তুই তাড়াতাড়ি হল রুমে আয়। আসতাছি। এই বলে হল রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজা দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় নিয়ে তাদের সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? দেখ তো, এই সেই ছেলেটা কিনা? হুম, এই ছেলেটাই। এটা বলার দেরি আর আমার গালে থাপ্পড় পড়ার দেরি হয় নাই। ঠাস ঠাস। আমি তো হতভম্বের মতো ম্যাডামকে দিকে তাকিয়ে আছি। তখন লিজা বলল, সি, আমি এটা তোর থেকে কখনো আশা করিনি। অন্তত একটা সরি বলতি, তাহলেই তো হতো। ম্যাডাম, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। আর সরি। আমাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। তোদের মতো ছোট লোকদের আমি চিনি। তোকে এইখানে আনাটাই আমার ভুল হয়েছে। আপনি কি আমার কথা শুনবেন? আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না, তো তাই মাথা গরম হয়ে গেল। কি শুনবো তোর কথা? হুম, ছোট লোক থাকার ইচ্ছা করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছা করে মারিনি। আসলে কি, সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? এদিকে জুই যেন কোথা থেকে এসে বলতাছে, কি হয়েছে সুমাইয়া? আর তুই ভাইকে ছোট লোক বললি কেন? এখানে তোর ভাইকে, আমি তো লিজার এই ড্রাইভারকে বকতেছি। তুই জুই কিছু বলতে যাবে, তখনই আমি ওকে চুপ করিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি ছোট লোক, মানলাম আমি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি। ওকে ফাইন, ভালো থাকেন। আর সবাইকে বললাম, এইদিকে কি, আপনারা পার্টি এনজয় করুন। এটা বলে আমি চলে আসতে যাব, তখন দেখি কে যেন আমাকে স্যার বলে ডাকছে। আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর, মানে আমাদের কোম্পানির ম্যানেজার। কি খবর আপনার, কেমন আছেন? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনি এখানে? আমার বাসায় কি আমি আসবো না নাকি? ও, তাহলে এটা আপনার বাসা? জি স্যার, কিন্তু আপনি এই গরিবের বাসায় কি করে আসলেন? এই তো একটু কাজ ছিল, তো তাই আর কি। তো কিছু খেয়েছেন? ভিতরে চলুন, আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেই। না, যাবো না। স্যার, না গেলে কিন্তু আমি রাগ করব। কি আর করার, আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল এবং বলল, এই যে মা সুমাইয়া, আজ তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। জি আব্বু, কার সাথে পরিচয় করে দিবে? এই তো ইনি। আচ্ছা, ইনি হলেন গিয়ে। তুই এখনো এইখানে? বেটা ছোট লোকের বাচ্চা ছোট লোক, তোকে না কখন বলছে চলে যেতে? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার বাবা তো আমাকে ভিতরে নিয়ে আসলো। তুই বাহির হ আমাদের বাড়িতে। মানে মিস্টার জামিনুর সুমিয়ার গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলল, তুই জানিস ইনি কে? হুম, জানি তো। এই ছোট লোকটা হলো শুভ, আর এ হলো লিজার ড্রাইভার। এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো, দেখে আমি চলে আসতেছি। তখন আমাকে আবার ডাক দিল, স্যার। স্যার, আমি না শোনার ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে গেলাম। অন্যদিকে জামিনুর সাহেব তার মেয়েকে বক্তাছে আর বলতাছে, তুই স্যারকে কি করে চিনস? আর তুই স্যারের সাথে তো খারাপ ব্যবহার করতেছিলি কেন? হ্যাঁ বাবা, তুমি ওই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন? তুই আমার প্রশ্নের উত্তর দে। আসলে বাবা, ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিজা, ওরফে নবীর সরকারের মেয়ের গাইড ড্রাইভার। আজ তারা এই পার্টিতে আসছে, সকলে পার্টি এনজয় করতেছিল। তখন কোথা থেকে যেন ওই ছোট লোকটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পড়ে ব্যথা পাই। এরপর তাকে খুব করে বকা দিয়ে আমার বাইরে থেকে যেতে বলি এবং সে চলেও যায়। এরপর তুমি আবার ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো। হ্যাঁ, তুই কাকে ছোট লোক বলছিস? হ্যাঁ, তখন লিজা বলল, কাকে আবার বলবে? আমার ড্রাইভারকে বলছে। আসলে সে একটা ছোট লোক। আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি? কি তার আসল পরিচয়? তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো?
শুনছি তো, সেটা বাংলাদেশের সেরা কোম্পানি। এই কোম্পানির নতুন মালিককে কি কখনো আপনি দেখেছেন? না তো, আর সেটার সাথে এর সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক তো আছেই। কি সম্পর্ক আছে? এ কি আগের নতুন মালিকের ড্রাইভার ছিল? আরে তা হতে যাবে কেন? তাহলে? আপনি যাকে ছোট লোক বলছেন, সেই ছোট লোকই হলো তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি কি সব পাগলের মতো বকছেন? ও মালিক হতে যাবে কেন? তখন মেঘা আর জুই বলল, কারণটা আমরা বলি। বল। কারণ ও তোকে খুব ভালোবাসে তাই। কি বলতেছিস তুই? ঠিকই বলতেছিস। পর আমরা সব কাহিনী বলে, আমি কে, আমি কি করে এখানে এসেছি, কেন এত অপমান সহ্য করেছি। এসব শোনার পর লিজা কেঁদে দিয়ে বলল, আমি এটা কি করেছি? নিজের ভালোবাসাকে এতটা কষ্ট দিয়েছি। এখন কিন্তু কি হবে? তুই পারলে তাকে কল কর এবং সরি বল, দেখ সে তোকে ক্ষমা করে কিনা। তাই করি। লিজা তার ফোনটা বের করে দেখে তার ফোনে একটা মেসেজ, এবং মেসেজটা আর কেউ দেয়নি, দিয়েছে শুভ। মেসেজে লেখা ছিল, কি মিস লিজা, আমার পরিচয়টা তাহলে জেনে গেলেন, আর হয়তো এটাও জেনে গেছেন কেন আমি আপনার বাড়িতে ড্রাইভার সেজেছিলাম। ঠিক আমি খুব ভালোবাসতাম আপনাকে, ভেবেছিলাম আপনিও আমাকে ভালোবাসেন, আমার টাকা বা সম্পত্তিকে নয়। কিন্তু আমি ভুল ছিলাম, আমি সবসময় আপনার অবহেলার পাত্র ছিলাম এবং এখনও আছি। হয়তো এখন আপনি বলবেন আপনিও আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না, কারণ এখন আমার কাছে টাকা আছে। আচ্ছা সরি এতগুলো কথা বলার জন্য, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন। আর সুমাইয়াকে বলবেন আমি তাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আর হ্যাঁ, আপনি আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন না। আশা করি ভালো থাকবেন। ইতি, ছোট লোক। লিজা এটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে আমি বাসায় এসে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকি। তখন আম্মু দরজা খুলে দেয় আর বলে, কিরে তুই এইখানে? তোর তো লিজাদের বাড়ির থাকার কথা। আমি কি এখানে আসতে পারি না? এবার সরো তো, ভিতরে যাবো। আয়। আম্মু আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও না। তোর কি মন খারাপ? আম্মু অনেক খারাপ। কেন, কি হয়েছে? তা তুমি সকালে শুনে নাও, এখন আপাতত আমাকে প্লিজ ঘুমাতে দাও। মা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মনে করেছিল আমি বোধহয় ঘুমিয়ে গেছি, তাই মা চলে গেছে। কিন্তু আমার তো ঘুম আসছে না, খালি আজকের কথাগুলো মনে পড়তেছে। ম্যাডাম সবার সামনে এইভাবে মারলো, আমাকে এত অপমান করলো, আর বলল তার সামনে যাতে না যাই। ওকে, তাই হবে, যাবো না আমি আর লিজার সামনে। ভালোবাসা পেতে গিয়েছিলাম তাদের বাসায়, কিন্তু কি পেলাম? পেলাম শুধু অবহেলা। আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙলো, আর ক্ষুধাও লাগতেছিল, কারণ কাল সেই দুপুরে খেয়েছি তো, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু আর আম্মু মিলে টিভি দেখছে। আমি প্রথমে আব্বুকে বললাম, আজ অফিসে যাও নাই? আজ তো শুক্রবার। মনে ছিল না। আম্মু খেতে দাও তো, খুব ক্ষুধা লাগছে। আম্মু খাবার দিতে লাগলো, আর আমিও খেতে লাগলাম। তখন আব্বু বলে উঠলো, শুভ। জি আব্বু? আমার নাবিব সরকারের বাড়িতে থাকার কথা। ওখানে আর আমি যাব না। আর আব্বু, আমি আমাদের লন্ডনের যে অফিস আছে সেটার দায়িত্ব কাল থেকে আমার, আর আমি আজকেই লন্ডনে চলে যাব। কেন? আমার এই দেশে থাকতে আর ভালো লাগতেছে না, তাই। তুই যে ভালো মনে করছিস কর। জি আব্বু। তো আজ রাতের ফ্লাইটে কিন্তু আমি চলে যাব। আজ রাতেই তো তুই চলে যাবি? জি আম্মু। এরই মাঝে আমার খাওয়া শেষ, তখন আম্মুকে বললাম, আম্মু আমার রুমে একটু আসো তো। আসতেছি। এ বলে আমি আমার রুমে চলে যাই এবং কিরে, কেন ডাকছস আমায়? তুমি তো জানো, তোমাকে আমার সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কি বলবি বল। আসলে কেন আমি আর এদেশে থাকতে চাই না সেটা বলার জন্য। বল তাহলে। আসলে হয়েছে কি,
এরপর আমি আমার সাথে কাল রাতে ঘটে যাওয়া সব কিছু আম্মুকে বলি। এগুলো শুনে আম্মু বলল, তুই একেবারে ঠিক কাজই করেছিস। তো এখন আমার ব্যাগ গুছিয়ে দিব কে? আচ্ছা, গুছিয়ে দিতেছি। দাও। অন্যদিকে লিজার চোখ মিটমিট করে খুলেছে। সে তাকে তার রুমের মধ্যে আবিষ্কার করলো, কিন্তু এইখানে কিভাবে এসেছে তা সে জানে না। কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো, কিরে, এখন কেমন আছো? ভালো আছি। আমি এখানে কি করে এলাম? নিশ্চয়ই শুভ নিয়ে এসেছে। আমি জানতাম সে আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না, কারণ সে তো আমাকে ভালোবাসে। শুভ সে আর কখনো আসবে না, আর তোকে এইখানে আঙ্কেল গিয়ে নিয়ে আসছে। কেন আসবে না? তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস তাকে ভুলে গেছিস? আর আমি তাকে অনেকবার কল করেছি, কিন্তু বন্ধ পাচ্ছি। আপু, আমি শুভকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি কিছু করো। এখন আর কান্না করে কি হবে? যখন তোকে বারবার বলতাম তুই কি শুনেছিলি? তাকে অপমান করা বন্ধ করেছিলি? না, কিছুই করো নাই, উল্টো তাকে অপমান করেছো। আর করব না। আমি ওকে একটা বার শুধু ভালোবাসতে চাই। আমি ওকে একটা বার শুধু কাছে পেতে চাই। তাই নাকি? তা কেন তাকে ভালোবাসবি? সে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক দেখে? না, আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এতদিন আমি ওর উপর অনেক অন্যায় করেছি। দেখতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা। তো তাকে তাহলে এত অপমান করতি কেন? যদি তাকে প্রথম দেখাতে ভালোবাসতি, বল আমাকে। লিজা তখন একটা ডায়েরি বের করে দিল আর বলল, এইটা পড়, তাহলে বুঝতে পারবে। রিয়া ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো এবং সে দেখতে পেল প্রথম থেকেই এই ডায়েরিতে শুভর নাম। সে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে। আজ আমি একটা ছেলেকে দেখেছি, সেই স্মার্ট, একদম আমার মনের মতো। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয়। আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? আমার মনে হয় করো নাই। সরি গো, আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জানো, আজ না আমার বাবার উপরে কে বা কারা জানিয়ে হামলা চালায়, তাই মাথাটা গরম ছিল। আর আমার কি দুর্ভাগ্য, বাবাকে দেখার পর তোমাকে বাইরে এসে খুঁজে পেলাম না। তুমি কই জেনে চলে গেছো। আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি সত্যিই খুব লাকি, কারণ আজ তুমি নিজে আমাদের বাসায় এসেছো। আমি চাই তুমি সব সময় আমাদের বাসায় আসো, তাই তো আমি বাবাকে বলে আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখেছিলাম। এখন তোমার সাথে আমার সব সময় দেখা হবে। তুমি এমন কেন বলো তো? কেন আমার মনের কথা বুঝতে চাও না? আর রাস্তায় অন্য মেয়েদের দিকে কি শুনি? আজ তাকিয়েছো বলেই তো আমি তোমাকে খুব বকলাম। প্লিজ আর এমন করো না। রিয়ার সাথে এত কথা কিসের? রিয়া তোমার কি হয়? আমার সাথে তো এতটা হাসি মুখে কথা বলো না কেন বলো তো? সত্যি খুব কষ্ট হয় আমার যখন দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি না খুব খারাপ। আজ আমি আবার তোমাকে মেরেছি। প্লিজ আমাকে তুমি ভুল বোঝো না। আর হ্যাঁ, আজকেই আমি সুমাইয়াদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো। প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না প্লিজ। আরো অনেক কিছু লেখা ছিল এতে, কিন্তু লেখা সম্ভব না। রিয়া এগুলো পড়েই লিজার দিকে তাকালো, দেখে লিজা কান্না করতেছে। কালকে যখন সুমাইয়া বলল তাকে ধাক্কা মেরে সরি বলে নাই, তখন আমার খুব খারাপ লেগেছিল, মাথাটাও গরম হয়ে গিয়েছিল, তাই আমি তাকে মেরেছিলাম। তার মানে সত্যি তুই শুভকে ভালোবাসো? খুব বেশি। তাহলে কাল সকালে আমরা শুভদের বাড়িতে গিয়ে সব খুলে বলবো। আচ্ছা। এদিকে শুভ রেডি হয়ে বেরিয়ে পড়েছে লন্ডনের উদ্দেশ্যে। আর তার শেষ কথা, গুড বাই বাংলাদেশ। দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম। এসে দেখি দুলাভাইও আমার বোন দাঁড়িয়ে আছে, আর আমার পিচ্চি রাজকন্যা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। বোধহয় তাদের কাছে যেতেই পিচ্চিটা খুব বলে উঠল, মামা তোমার সাথে আমার কোনো কথা নাই, তুই পচা।
আমি মিমকে কোলে নিয়ে বললাম, তার মানে পিচ্চি বুড়িটা আমার উপরে রাগ করেছে। আর তোমার সাথে আলি আমাকে কোল থেকে নামা। তা তো নামবো না, আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও। তোমার শাস্তি হলো তুমি আমাকে এতগুলো চকলেট কিনে দিবা। এর কথা শুনে দুলাভাই বলল, মামুনি এখন মামার কোল থেকে নামো, মামা অনেক ক্লান্ত। না আমি নামবো না, আমি মামার কোলে থাকবো। থাক না। কিরে ভাই, কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো আছি। আমি জানি তুই ভালো আছিস, আর এটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে, আর কতদিন তোর হাতের খাবার খাই না। চল তাহলে। মামা আমাকে আগে চকলেট কিনে দিবা। চলো আমার প্রিন্সেস। সামনে একটা শপিং মলে গেলাম, সেখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। আমি মিমের পছন্দ মতো চকলেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। এসে দেখি আমার সব প্রিয় খাবারগুলো আপু তৈরি করে রেখেছে। এত কিছু করতে গেলি কেন? বারে, আমার ভাইটা আসবে আর আমি তার জন্য এইটুকু করব না? তা তো বুঝলাম, কিন্তু দুলাভাই আবার কই গেল? সে তো অফিসে গেল কি একটা জরুরি কাজে। ও আচ্ছা। এরপর খেয়ে দিয়ে আমি ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সেখানে দুলাভাই বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, আরে শালা বাবু যে, কখন উঠলা? এই তো এক্ষুনি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। যা, আর সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ওকে বলে গাড়িটি নিয়ে ছুটছি। কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর এখন নিজের কথা প্রচুর মনে পড়তেছে, কি করে আমাকে এত অপমান করতে পারলো। সে কি একটিবারের জন্য আমার ভালোবাসাটা? এইসব মনে করতেছি, হঠাৎ কেউ যেন চিৎকার দিল। তার চিৎকার শুনে আমি গাড়ি ব্রেক করলাম। দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে কই যেন নিয়ে যাচ্ছে, আর মেয়েটা জোর জোরে চিৎকার করছে, কিন্তু তারা তাকে ছাড়ছে না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম, সাথে আমার বন্দুকটাও নিয়ে নিলাম এবং তাদের কাছে গেলাম এবং দুইটা ফায়ার আকাশের দিকে করলাম। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। আমি মেয়েটির কাছে যেতেই পুরাই অবাক, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটি হলো জান্নাত। আমি তার কাছে যেতেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো। আমিও তাকে কান্না করতে দিলাম। কিছুক্ষণ পর আমি জান্নাতকে বলতে লাগলাম, কিন্তু তুই এখানে কি করস? তুই না বাংলাদেশে ছিলি? হ্যাঁ, কিন্তু সেই দিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার এখানে চলে আসি। ও আচ্ছা। ওখান থেকে আসার পর আমি খালি কান্না করতাম। এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে। এটা তো খুশির খবর। তো আমি তোর বিয়েটা কবে খাবো? আর মাত্র 7 দিন পর। আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না। যা হবার তা হয়েছে, এখন এই কথা আমি আর তুই ছাড়া আর কেউ জানবে না। সো বাদ দে, এখন বল তোর গাড়ি কই? আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি। তখনই এদের গাড়ি এসে দাঁড় করায়। আমি জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম, এখন এসব বাদ দে। আমি কি তোর কাছ থেকে কিছু জানতে চেয়েছি? চাইনি। তো এখন আমার গাড়িতে বস, তোকে তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। এরপর আমি আর জান্নাত গাড়িতে বসেছি। আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে আমার প্রিন্সটার ডাকে আমার ঘুম ভাঙলো। মামা মামা, ও তো অফিসে যাবে না। আমি আর একটু ঘুমাই। না মামা, আর ঘুমানো যাবে না। কেন? কারণ তোমার অফিসে দেরি হইতেছে। এই বলে আমার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিয়ে দিল দৌড়। কি আর করার, আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। এরপর নাস্তা করে আমার ভাগ্নিটাকে 2টা পাপ্পি দিয়ে অফিসে চলে গেলাম। দুলাভাই আগেই অফিসে চলে গেল, তাই আমি একাই অফিসে চলে গেলাম। তাড়াহুড়ো করে অফিসের ভিতরে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি উঠে মেয়েটাকে
উঠালাম এবং তাকে সরি বলতে যাব, তখনই আমার গালে ব্যথা অনুভব করলাম। ঠাস, মানে আমাকে একটা থাপড় মারলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে যা বুঝলাম তা হলো মেয়েটি বাংলাদেশি, আর আমি আগে কখনো তাকে দেখিনি। সরি। এই যে আপনার সমস্যাটা কি শুনি, আমাকে ধাক্কা দিলেন কেন? সরি, আসলে তাড়াহুড়ায় আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি না ছাই, আসলে সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছা হয়, তাই না? আসলে ব্যাপারটা সেরকম না। দেখতে তো ভালো করেরই লাগে। আপনি কি আমাকে চেনেন? কে আপনি? নিশ্চয়ই ইন্টারভিউ দিতে এসেছেন। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি কি করে জানলেন? বুঝছি। তো এত লেট করে আসলেন কেন? এটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন? তা একটু পরেই বুঝতে পারবেন, বিড়বিড় করে বললাম। বিড়বিড় করে কি বলেন? কই কি বললাম? কিছুই বলি নাই তো। আর আপনি কি এই অফিসে কোন পদে কাজ করেন? আমি হলাম এই অফিসের নতুন মালিক, শুভ স্যারের পিএ, মিস সোনিয়া। তো আপনার শুভ স্যার কি ভিতরে আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা বলে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম। প্রথমেই দুলাভাইয়ের কেবিনে গেলাম, এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার কেবিনে যেতে লাগলো। তখনই আবার সোনিয়ার সাথে দেখা। সে দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল। স্যার জানেন, আজকে না একটা বেয়াদব আমাদের অফিসে এসেছে চাকরি নিতে। আপনি তাকে চাকরি দিবেন না স্যার, প্লিজ। আচ্ছা, তা না হয় বুঝলাম। সে তো তোমার সাথে কি করছে এমন যে তাকে চাকরিতে নেওয়া যাবে না? সে আমাকে বিরক্ত করেছে। তো কে সে? আজ তার একদিন কি আমার একদিন? তখন আমি বললাম, ভাইয়া তাহলে আমি চলে যাই। তুই আবার কই যাবি? তখন সোনিয়া আমাকে দেখেই বলে উঠলো, আপনি এখানে কি করেন? ওর অফিসে ও আসবে না তো কে আসবে শুনি? আর তোমরা কি একে অপরকে চিনো? না মানে হ্যাঁ, মানে ওনার কথাই তো আপনাকে বলেছিলাম আমি। বলতাছে কি হয়েছে। এরপর সোনিয়ার সাথে যা ঘটেছে তা বললাম। দুলাভাই আমার কথা শুনেছেও হাসতেছে, আর সোনিয়া তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে চলে গেল। আর আমি আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনিয়া এসে বলতে শুরু করলো, স্যার আসতে পারি? আসেন। স্যার সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। স্যার একটা কথা বলি। বলো। আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতন। তো আসলে আপনাকে কি ভাইয়া বলে ডাকতে পারি? আচ্ছা ডাকিও। এরপর কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং আব্বুকে কল করলাম। টুট 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 রিং হচ্ছে। ইরে কেমন আছিস? ভালো, তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আম্মু কেমন আছো? হ্যাঁ সেও ভালো আছে। তা তোর অফিসের প্রথম দিন তুই কেমন কাটালি? আব্বু খুব ভালো। আম্মু কই? এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম এক ঘুম। এরকম ভাবেই আমার দিন কাটছিল। লিজার কথা প্রচুর মনে পড়তো। কি আর করার, যাকে খুব করে ভালোবাসছি তাকে তো কখনো ভোলা যায় না। এদিকে সোনিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি ওকে আপনি বলে ডাকি, আর ও আমাকে ভাইয়া বলে ডাকে। দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়। আজ আমি আবার বাংলাদেশে যাব, খুব গুরুত্বপূর্ণ কাজেই, তাই এয়ারপোর্টে বসে আছি। আমি আর সোনিয়া শুধু যাচ্ছি। কিছুক্ষণ পর বিমানে উঠলাম, আর 8 ঘন্টার পর বাংলাদেশ বিমান ল্যান্ড করলো। এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে। আমিও বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলে উঠলো, কি রে, ওখানে কি তুই কিছু খাসনি? খাই তো। তুই শুকিয়ে গেছিস কেন? আম্মু আমায় খেতে দাও তো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। আর আপনি কেউ দাও। না আন্টি, আমার লাগলে নিয়ে নিব, আপনাকে কিছু দিতে হবে না। তা বললে কি হবে? কিরে কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে? খুব ভালো, তোমরাও তো আমাকে ছাড়া ভালোই আছো। তোকে ছাড়া কি আর ভালো থাকা যায়? যাই হোক, খেয়ে দে, রেস্ট নে, সকালে কিন্তু মিটিং আছে। আব্বু রেডি থাকবো। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এরপর আড্ডা দিতে বের হলাম। রাতে এসে সোজা ঘুমের দেশে বাড়ি জমালাম। খুব সকালে ঘুম থেকে উঠেছি,
তাই ভাবলাম একটু জগিংয়ে যাই। যে ভাবা সে কাজ, জগিংয়ে বের হতে দেখি অনেক বন্ধুরাও আসে। আমার আর জগিং হলো না, সবাই মিলে খুব করে আড্ডা দিতে লাগলাম। তখনই কে যেন কল করেছে। ফোন বের করে দেখি যে বাবা কল দিয়েছে। হ্যাঁ বাবা বলো। ওই তুই মিটিং এর কথা কি ভুলে গেলি নাকি? ও শিট, বাবা আমি 5 মিনিটে আসতেছি, এই বলে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আর সোনিয়া মিলে অফিসে গেলাম। গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। এরপর আমিও ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার সামনে ও বসে আছে, মানে লিজা বসে আছে। আমাকে দেখে কিছু বলতে যাবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে দাঁড়াতে হবে না মিস লিজা, আপনি বসুন। লিজা কিছু না বলে বসে পড়ল। আমি আবার বলতে শুরু করলাম, গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? সবাই মিলে একসাথে বলে উঠল, ভালো। তো আমরা মিটিং শুরু করি। এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে এসে বলতে লাগলো, কেমন আছো? তুই থেকে তুমি কি করে সম্ভব? আমাকে কি মাপ করা যায় না? না, এই বলে আমি চলে আসলাম। কি আর হবে তার সাথে এত মায়া বাড়িয়ে। এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসতেছে, তাকে আমার জীবনে আর কোনো দরকার নেই। এসব ভাবতে ভাবতে আমি গাড়ির দিকে আসতে লাগলাম। লিজা কয়েকবার আমাকে ডাক দিয়েছে, আমি শুনেও না শোনার ভান করেছিলাম। একটা জিনিস খেয়াল করলাম, তাকে আর আগের মতো অহংকারী দেখা যাইতেছে না, আগের থেকে অনেক চিকনও হয়ে গেছে। মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমার কি, আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আমার আপনি সোনিয়া বসলো। এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম, তখন সোনিয়া এসে বলল, ভাই একটা কথা বলবো, রাখবেন? বলো, রাখার মতো হলে রাখবো। ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসিনি, যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন। আচ্ছা তুমি তৈরি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে আমিও রেডি হতে চলেছি। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা আমার খুব পছন্দের। এখানে গিয়ে দেখি অনেকটা পরিবর্তন করে ফেলেছে জায়গাটা। আমিও সোনিকে উদ্দেশ্য করে বললাম, দেখো তো জায়গাটা কেমন। খুব ভালো। চলো ওই দিকটায় চলো, তোকে ফুচকা খাওয়াবো। সত্যি? আর এখানকার ফুচকাও খুব মজা হয়। এরপর আমি আর সোনিয়া একটা দোকানে বসে ফুচকা অর্ডার করলাম। দোকানটা আমার পরিচিত, তাই দোকানদার বলল, মামা আজকে এতদিন পর আসলা? মামা হয়েছে কি, আমি না লন্ডনে চলে গেছি তো তাই। ও আচ্ছা। আর এইখানে একটা কাজে এসেছি। এরপর ফুচকা এনে দিল। আমি জালটা বেশি খাই বলে আমারটা জাল একটু বেশি দিয়েছে, একটু ওইটার ভুল করে আমারটা সোনিয়াকে দিয়ে দিয়েছে, আর সোনিয়ারটা আমাকে। আর আমারটার ঝাল কম হতে আমি দোকানিকে বললাম, কি মামা আমারটাতে যে ঝাল কম দিলা? ওই মামা বেশি করে তো দিছি। আমি আর দোকানি কথা বলতেছিলাম, তখন একটা চিৎকারের আওয়াজ শুনলাম। আর চিৎকারটা আর কেউ না, সোনিয়া দিতেছিল। ওহ ঝাল ঝাল, পানি পানি। আমি তো সোনিয়ার অবস্থা দেখে হাসি আর আটকাতে পারলাম না। নে পানি খা। আমি তার কাহিনীগুলো দেখছি আর হাসতেছি। কিছুক্ষণ পর দেখলাম সোনিয়া কিছুটা শান্ত হলো, মনে হয় তার ঝালের প্রভাবটা কমেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সোনিয়া ওখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং মলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল আর সোনিয়াও জিনিসপত্র কিনলো, আমিও তার সাথে ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম লিজাও এখানে আছে, আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, আমার কথাটা তো একটু শুনবে। কি বলবেন ম্যাডাম বলেন। তুমি আমাকে এতটা অবহেলা কেন করছো? আমার মন চাইতেছে তাই। আর কিছু বলবেন? তখনই সোনিয়া আসলো আর লিজাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো, উনি কে? উনি সেই যার কথা তোমাকে বলেছিলাম। তার মানে ইনিই লিজা? সোনিয়া লিজাকে বলল, আপনি এখানে কেন এসেছেন? এটা কি তোমার বাবার জায়গা যে এইখানে শুধু তোমরাই আসতে পারবে? তাই মনে করতে পারেন। তখন লিজা কিছু একটা বলতে গিয়েও বলল না। তখন আমি লিজাকে বললাম,
আর কিছু বলবেন? কিছু যদি না বলেন তাহলে এখান থেকে সরেন। আর সোনিয়া, তোমার কি শপিং শেষ হয়েছে? না হলে চলো তো, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। কথাটা লিজাকে একটু শুনিয়ে বললাম যাতে সে কিছুটা রাগে যায়। আসলে অনেকদিন তার রাগান্বিত চেহারা দেখি নাই তো। রাগলে তাকে পুরো লাল গোল টমেটোর মতো লাগে। আর আমার মন চায়, যা চায় আমার চায়, তাতে আপনাদের কি শুনি? আমার কথা শুনে লিজা সত্যি অনেক রাগ করেছে এবং সোনিয়াকে বলল, এই মেয়ে, তুমি কে শুনি? আর শুভকে তুমি তুমি করে বলছো কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক বলছি না? সোনিয়াকে চোখ মেরে হ্যাঁ বলতে বললাম। আমার কথা শুনে লিজা যেন আকাশ থেকে পড়লো এবং অজর ধারায় কান্না করতে শুরু করলো। আমি যেহেতু লিজার কান্না সহ্য করতে পারি না, তাই আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই একটা নম্বর থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছো রাজ? ওরফে শুভ। ভালো। তুই? তো নতুন বিয়ে কবে করলি? একবারও তো বললি না। এতটা পর বানাই দিলি আমারে। আমি আবার বিয়ে করলাম কবে? তো আজ শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আছিস? একটা কাজে কালকে বাংলাদেশে এসেছি, দুদিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমার সাথে দেখা করতে পারবি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা, তো গুড নাইট। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সোনিয়া মিলে রিয়াদের সাথে দেখা করতে চলে গেলাম। আমাকে আর সোনিয়াকে দেখে রিয়া বলে উঠল, কিরে, বউকে নিয়ে দেখে খুব সুখে আছো। বউটা আবার কে? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে যদি না করো তাহলে এই মেয়েটাকে। ও হলো মিস সোনিয়া, আমার বিয়ে। আর আমরা ভাই বোনের মতো। কালকে যে লিজাকে অন্য কথা বলেছিলি? আমি তো বলছি আমি ওকে ভালোবাসি। কি তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? ও, এইবার বুঝলাম। এরপর রিয়া সোনিয়াকে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? এটা তুই পরে বুঝতে পারবি। আচ্ছা। আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। এরপর সোজা অনেক মজা করলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। কালকের ফ্লাইটে আবার লন্ডন চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। তখন হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়লো, তাই লিজার ডায়েরিটা পড়তে শুরু করলাম। আপনারা তো আগে ডায়েরিতে কি লেখা আছে তা পড়েছেন, তাই এখন আর লিখলাম না। ডায়েরিটা পড়ে তো আমার মাথায় হাত। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমাকেই বলতে লাগলাম, লিজা আমাকে এত আগের থেকে ভালোবাসে। একটিবার বললেও তো পারত, আমি শুধু শুধু তাকে কষ্ট দিয়েছি। তখনই আম্মু আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকবক করছো? না কিছু না, তুমি কেন এসেছো? শুভ, কাল তো তোর জন্মদিন। কালকে থেকে যা এখানে, পরশু চলে যাস। আম্মু, কালকে তো আমি যাচ্ছি না। মানে কালকে আমি তোমার জন্য বউ আনবো। বউ মানে? তুই কি আবার নতুন কারো কথা বলতেছিস নাকি? না, ধরো এটা হচ্ছে লিজার ডায়েরি। আর সে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আর আমি কালকে তোমাদের সাথে লিজার দেখা করাবো। আর আব্বুকে বলবে আমার বিয়ের ব্যবস্থা করতাম। তুই যা বলতেছিস তা কি সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে তো আমি অনেক খুশি। তো বিয়ের ব্যবস্থাটা করতে বলতেছি। আম্মু আমার রুমে চলে গেল আর আমি ফেসবুকে ঢুকে পড়লাম, কারণ গল্প যখন লিখি তখন তো ফেসবুকে ঢুকতেই হবে। কিছুক্ষণ মোবাইল টিপার পর যখন ফেসবুক থেকে বের হতে যাব, তখনই আমার আইডিতে মানে রাইটার শুভতে একটা মেসেজ আসলো। দেখি যে আইডিটা আমার পরিচিত, আমাদের প্রায় টুকটাক কথা হতো।
সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট আমি বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। দেখি তো আজ আবার আমাকে কি মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকারটা বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। ওকে দিচ্ছি, 0130। এই নাম্বারটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ নাম্বারটা আর কারো না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এতদিন ধরে আই লাভ ইউ বলে আসছে, আর আমি কখনো তা বুঝতেও পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন দেখি কি দরকারে কল দিতে বলতেছে। আমি কল দিলাম আমার অন্য নাম্বার থেকে। টুট টুট টুট। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানেটা আপনার না জানলেও চলবে। তো কল দিয়েছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক। আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, এটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো, আর কাল সকালে সূর্য ওঠার আগে আমি শেষ হয়ে যাব। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকবেন। এ বলে কলটা কেটে দিল, আমাকে আর কিছুই বলতে দিল না। আর এদিকে আমি কিছু ভেবে পাইতেছি না, যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো। এসব ভাবতাছি আর কান্না করতাছি। আমার মন খালি বলতাছে লিজার বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে 32 মিনিট। আমি আর কিছু না ভেবে লিজাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি। নিজেকে আজ অনেক অপরাধী মনে হইতেছে। আর এদিকে রাস্তাও যেন শেষ হইতেছে না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় এসে পৌঁছালাম। মানে তখন ঘড়িতে দেখি 12টা বেজে 3 মিনিট। আমি কলিং বেল বাজাতে লাগলাম। তখনই রিয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এইখানে কি করো? লিজা কই? লিজা তো তার রুমে। আমি এক দৌড়ে তার রুমে এসে দেখি লাইট নিবানো। সে খাটের এক কোণে বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাব, তখনই ঘরের লাইটটা জ্বলে উঠলো। লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। তো তাদের কথা শুনে পুরোই অবাক। তখনই লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম। ওভাবে না বললে কি তুমি এখন আসতে? না, কখনোই আসতে না। নাও এবার কেকটা কাটো, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার উপর থেকে রাগ এখনো কমে নাই, তাই। তো আমি কি কাজ করলে জনাবের রাগটা কমবে? জানি না। বুঝছি। তো তোমার কেকটা কাটার কোনো ইচ্ছে নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাব, তখন লিজা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, যাও যাও, চলে যাও, আর কাল সকালে এসে আমার মুখটা আর দেখতে পারবে না। এই কথা শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লিজার গালে বসিয়ে দিয়ে বলতে লাগলাম, মরার এত শখ কেন? মরতে চাস তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গালে থাপ্পড়টা খুব জোরেই লেগেছিল, কারণ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তখন সে কান্না মাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়, প্লিজ আমায় মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি আমি। কি শর্তে? আমি তোমার সব শর্তে রাজি। আমাকে সারা জীবন এভাবে ভালোবাসতে হবে। যা দুষ্ট। তখন রিয়া কাশি দিয়ে বলতে লাগলো, এইখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জায় পুরো লাল, নীল, সবুজ, গোলাপি হয়ে গেলাম। তখন রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না।
এরপর লিজা গিয়ে আঙ্কেলকে ডেকে আনলো। এরপরে সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষে আমি চলে আসতে যাব, তখন লিজা বলে উঠল, তুমি গিয়ে তোমার ওই রুমটায় ঘুমাও, কালকে না হয় বাসায় যাবে। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। তার চেয়ে বরং তুমি আজকে রাতে এখানে থেকে যাও। এত রাতে যাওয়া ঠিক হবে না, কাল সকালে বাসায় যেও। আমি আর কোনো কথা না বলে এখানে থেমে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বলে উঠলাম, লিজা তুমি এখানে এত রাতে কি করছো? কেউ দেখে ফেললে সমস্যা হবে তো। আমার স্বামীর কাছে আমি এসেছি, তাতে কার কি? তুমি ঘুমাও, তুমি ঘুমাও তো, আমি আজ সারা রাত তোমাকে দেখব। তা না হয় দেখবে, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পরে সারা রাত দেখতে পারবে। এটা বলে লিজাকে একটা টান দিয়ে আমার বুকের উপরে শুয়ে দিলাম। সে কিছু বলল না, সে হয়তো চেয়েছে আমি এমনটাই করি। সকাল 10টা আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার রুমে সোফার উপরে শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউট বাচ্চার মতো দেখাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তাকে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, এসব কি? তখনই রিয়া রুমে এসে পড়ে। আমাদের একসাথে দেখে সে কিছুটা কষ্ট পেয়েছে, তা আমি ঠিক বুঝতে পারছি। রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, কিরে তোরা বিয়ের আগে এইসব কি শুরু করলি? কেন, আমরা আবার কি করলাম? তোমরা তো কিছু করার নাই, তোমার তো ধুয়া তুলসী পাতা। চলো তাড়াতাড়ি নিচে চলো, আঙ্কেল তোমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। আসো, এখানে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আসলে আঙ্কেল, আমি চাইতেছি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত, তাহলে খুব ভালো হতো। তো তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল, হয়েছে কি, লন্ডনে আমার কিছু কাজ আছে, তো আমি চাইতেছি বিয়েটা শেষ করে একেবারে লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুবই তাড়াতাড়ি, 15 দিনের মধ্যেই চলে যাব। আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের বাসায় যাব। ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে এবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সবাই আমাকে হাজার হাজার প্রশ্ন করা শুরু করে দিল। কি রে, কাল রাতে এত তাড়াহুড়ো করে কই গেছিলি? এরপর যা ঘটেছে সব মাকে বললাম। মা, এটাও বললাম যে আজকে লিজা আমার বাসায় আসবে এবং এসে আমাদের বিয়ের কথা বলবে। মা তো সব শুনে মহা খুশি এবং মা আমাকে বলল, তাহলে ফাইনালি আমি আমার বৌমা পাচ্ছি। জি মা, পাচ্ছ। বিকেলের দিকে লিজারা আমাদের বাসায় আসলো। এরপর বিয়ের কথাবার্তা হলো। 7 দিন পরে আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারা দিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেক খুঁজতেছি, কিন্তু কোথাও পেলাম না। তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছিলাম মেসেজটা কোনো মোবাইল কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা পড়লাম। মেসেজটা পড়ার পর আমি পুরো হতবাক হয়ে গেলাম। রিয়া কি লিখলো এসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল এবং সে পড়তে লাগলো। রাত, জানো আজ না আমার খুব খারাপ লাগছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছি, খুব দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস। আর একটা কথা মনে রাখবি, আমি তোকে ভালোবেসেছি আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। ইতি, তোর নীরব ভালোবাসা। এটা পড়ার পর আমার আর লিজার মনে হাজারো প্রশ্ন বাসা বাঁধতে লাগলো। আমি কিছু ভেবে পাচ্ছি না রিয়া এখন কই যেতে পারে, আর এদিকে লিজাও কান্না করতেছে। তখন আমার মাথায় একটু বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেহেদি নামে আমার কলটা ধর তাড়াতাড়ি। কিরে জামাই বাবাজি,
এখন কল দিলে যে? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার আমাকে বল। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই আমার একটা সাহায্য কর। কি করতে পারি? তোর মোবাইলে একটা নাম্বার SMS করে পাঠিয়ে দিচ্ছি, তুই এই নাম্বারটা ট্রেস করে বলতো কোথায় আছে। ওকে দে। তখন আমি রিয়ার নাম্বারটা মেহেদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেহেদি আবার কল দিল এবং বলল, দোস্ত, এই নাম্বারটা লোকেশন এয়ারপোর্ট দেখাচ্ছে। তুই শিওর তো? 100%। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এ বলে আমি কলটা কেটে দিলাম এবং আমি আর লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমাদের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিয়া কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালোবেসে থাকে তাহলে আগে বলেনি কেন? আর তার সাথে তো আমি অনেক দিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় গিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠল, দেখো তো শুভ, ওই মেয়েটাকে রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারা দেখি, তাকিয়ে মেয়েটার দিকে তাকালাম। লিজা, ওই তো রিয়া। আমি এত রিয়ার কাছে গেলাম এবং নিশ্চুপ হয়ে সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়েতে যদি আমার বেষ্টু না থাকে তাহলে কি আমি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরাই অবাক। সে হয়তো আমাকে এইখানে দেখবে তার আশাও করেনি। তখন ওই লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুই কই যাচ্ছ? তোরা এখন এখানে কি করিস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আমাদের বিয়ে হলো, মনে হয় শেষ পর্যন্ত আজ আর বিয়েটা হবে না। লিজা, তুমি এখন একটু চুপ থাকো। আর রিয়া, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুই কি বলবি তা আমি জানি। তো আমার সব প্রশ্নের উত্তর দে। এখনই বলবে? আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসছস? সত্যি বলতে, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখনই তোকে ভালোবেসে ফেলেছি। কি? তুই কি সত্যি বলতেছস? জি, যা বলতেছি সত্যি বলতেছি। তোকে আমি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড়লোক ঘরের ছেলে, তাই তোকে কিছু বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তোকে হারানোর ভয়টা আমার বাড়তে থাকে। আমি ভেবেছিলাম যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার থেকে দূরে চলে যাস, আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাই তোকে আর কিছু বলিনি। ও আচ্ছা, পরে কি হলো? আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছিল, ওই দিন তোকে আমি সব কিছু খুলে বলতে চেয়েছিলাম, বাট তোর সাথে আর আমার দেখা হয়নি। আমি তো রেজাল্ট দেওয়ার আগের দিন ছেড়ে চলে এসেছি বাংলাদেশে। জি, তাই জন্য তোকে কিছু বলতে পারিনি। আমি লন্ডনে তোকে অনেক খুঁজেছি, তোদের বাসায় গিয়েছিলাম। তখন তোর আপু বলে তুই নাকি বাংলাদেশে চলে গেছিস, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে যাব। যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম বাংলাদেশ। আর বাংলাদেশ এয়ারপোর্টে এসে যখন আমি তোকে দেখলাম, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না তোর সাথে আমার এইভাবে দেখা হবে। আর এরপরে কাহিনী তো তুই জানো। তো এবার বল তুই কি চাস? তোদের সুখ, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। তাহলে এখন বাড়ি চল। আমি যাব না। তোর কোনো কথাই শুনতে চাই না, তুই বাড়িতে চল। রিয়া দেখ, তোকে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে আসছি, আর আমি চাই তোর সাথে আমার বন্ধুত্বটা আজীবন থাকুক। এটা কি তুই চাস না? আমি তো এইটাই চাই। তো তুই আমার একটা কথা রাখবি? কি বল? তো এখন তুই বাড়িতে চল, আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে এবং চিন্তা করছে। আচ্ছা চল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আর রিয়া যতক্ষণ কথা বলছি, লিজা আমাদের মাঝে কোনো কথাই বলেনি। থাক, আমার তো কোনো কিছু আসে যায় না। এরপর আমি, লিজা আর রিয়া আমি বাড়িতে চলে গেলাম। সবাই আমাদের দেখে খুব খুশি, বিশেষ করে রিয়াকে দেখে। এরপর আমার আর লিজার বিয়ের কার্যক্রম
ভালোভাবে সম্পন্ন হলো। তারপর আমার আর লিজার ভালোবাসা সফল হলো একজনের ভালোবাসার ত্যাগের বিনিময়। লিজা বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করছে। আমিও গেলাম ভিতরে। আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে তাকে জিজ্ঞেস করার জন্য। আমি ভিতরে যেতেই লিজা আমাকে সালাম দিয়ে উঠল এবং বলল, এতক্ষণ লাগে কেন ঘরে আসতে? কেন, আমাকে কি খুব মিস করতেছিলে? শখ কত, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, তাহলে আমি চলে যাই। না না, এখানে থাকো। আচ্ছা লিজা, আমার কিছু প্রশ্নের উত্তর দিবে? বলো, কি বলবে? আচ্ছা, তুমি আমাকে আগে বলনি কেন আমাকে যে তুমি এতটা ভালোবাসো? আমি চেয়েছিলাম তুমি আমাকে বলবে, কিন্তু তুমি কখনো আমাকে বলনি। আমি জানতাম না তো। আর তুমি আমার সাথে যে ব্যবহার করতে, আমি তো ভাবতাম তুমি আমাকে সহ্য করতে পারো না। হইছে, আর কোনো কথা শুনতে চাই না। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসবো আমরা। এরপর আমি আর লিজা নামাজ পড়ে নিলাম। অতঃপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেমন হলো গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।